আমার নাম গোপাল এবং এটি সেই সময়ের কথা যখন আমি প্রায় ১-৮ বছর বয়সী ছিলাম। আমাদের সম্পর্ক ছিল একটি মধ্যবিত্ত পরিবারের সাথে, যেখানে আমার বাবা, আমার মা এবং আমার ছোট ভাই শঙ্কর থাকতেন। আমাদের বাড়িতে আত্মীয়-স্বজনের আশাও খুব কম ছিল। কখনো মাস বা বছর পরে কেউ আসত। আমাদের বাড়ির ঠিক পাশেই একটি ছোট বাড়ি ছিল, যার আঙিনায় একটি ঘন বটগাছ ছায়া দিত এবং সেই বাড়িতে একজন মা রাধা দেবী এবং তার ২ সন্তান থাকতেন। একটি মেয়ে হিনায়া, যার বয়স ছিল ১-৪ বছর এবং একটি ১-০ বছরের ছেলে কিষান। আমার বাবা কাজের সূত্রে শহরের বাইরে থাকতেন এবং সপ্তাহে ১ বা ২ দিন বাড়ি আসতেন। ১-২তম শ্রেণীর পরীক্ষা দেওয়ার পর আমি ফাঁকা ছিলাম, তাই আমি কিছু টিউশন পড়ানোর ইচ্ছা করলাম। দ্রুতই আমি আশেপাশের বাড়ির বাচ্চাদের পড়ানো শুরু করলাম। আমার পরিশ্রম এবং নিষ্ঠা ফল দিল এবং কিছু সময়ের মধ্যেই আমাদের বাড়ির অবস্থা ভালো হতে শুরু করল, কারণ আমি বেশ ভালো হোম টিউশন পেয়ে গিয়েছিলাম এবং তা থেকে আমার ভালো অর্থ আসা শুরু হয়েছিল। প্রায় ২ বছর কেটে গেল এবং আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পথে। একদিন যখন আমি বাড়ি ফিরলাম, তখন পাশের দরজায় হিনায়াকে দেখতে পেলাম। যদিও এটি কোনো অসাধারণ ঘটনা ছিল না, কিন্তু সেদিন আমি তাকে দেখেই থেমে গেলাম। সে এখন ১-৬ বছরে পৌঁছে গিয়েছিল এবং তার কাপড় তার শরীরে লেপ্টে ছিল। আমার দৃষ্টি বুঝতে পেরে সে কিছুটা লজ্জিত হল এবং বলল, আরে গোপাল ভাইজা, মা জি আপনার বাড়িতে বসে আছেন অনেকক্ষণ থেকে। আপনি কি তাদের পাঠিয়ে দেবেন? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, কেন না, এখনই পাঠাচ্ছি। কুয়ে কথা বলে আমি বাড়িতে প্রবেশ করলাম। হিনায়ার মা রাধা দেবী মা জির সাথে কথা বলছিলেন। আমাকে দেখেই তিনি বললেন, এই তো তোমারই কথা হচ্ছিল। আসলে হিনায়ার ৯ম শ্রেণীর পরীক্ষা আসছে এবং সে তোমা ছাড়া অন্য কোথাও পড়ে না। তুমি কি তার কিছু সাহায্য করবে? আমি বললাম, কেন না দেবীজি, আপনি আমাকে কয়েকদিন সময় দিন। আমি আমার টাইম টেবিল সেট করে তারপর আপনাকে জানাব। আমি মা জিকে বললাম যে হিনায়া তাকে ডাকছে। তখন তিনি বললেন, ঠিক আছে কি। তারপর আমি গোসল করে তৈরি হলাম এবং আমার টিউশনের জন্য বেরিয়ে গেলাম। ৩ দিন পর মা জি বললেন, গোপাল, তুমি রাধা দেবীকে উত্তর দাওনি। হিনায়াকে পড়াবে কি না? আমি বললাম, মা জি, আমার মনে হয় না এটি উপযুক্ত যে রাধা দেবী এবং হিনায়া বাড়িতে থাকবে আর আমি সেখানে পড়াব। অকারণে লোকেরা কথা তৈরি করবে। মা জি বললেন, দাঁড়াও, আমি রাধা দেবীকে ডেকে কথা বলি। রাধা দেবী এবং মা জি কথা বলতে লাগলেন এবং আমি কোনো অজুহাত করে বাইরে চলে গেলাম। রাধা দেবীর দরজায় আমার নিজে থেকেই নজর গেল, কিন্তু দরজা বন্ধ ছিল। আমি সোজা বন্ধুদের মধ্যে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রাধা দেবী আমার কাছে এসে বললেন, কেন ভাই গোপাল? আমাদের চোখের সামনে বড় হয়েছ আর আমাদের কাছেই পর্দা খেলো, তাই না? আমি বললাম, না দেবীজি, তা নয়। রাধা দেবী বললেন, হিনায়া কাল থেকে তোমার বাড়িতে আসবে, সেখানেই পড়িয়ে দিও। শুধু সময় বলে দাও কখন তাকে পড়াতে পারবে। আমি বললাম, ঠিক আছে দেবীজি, কাল সন্ধ্যা ৪টায় পাঠিয়ে দিন। ৬টায় আমাকে অন্য জায়গায় যেতে হবে। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যেমন তোমার সুবিধা। গোয়ে কথা বলার সময় তার চোখ খুব গভীরভাবে আমাকে পর্যবেক্ষণ করছিল। তিনি তার দরজায় দাঁড়িয়েই সব কথা বলছিলেন। আমি অনুমতি নিয়ে আমার বাড়ি চলে এলাম। পরের দিন হিনায়া মাথায় সম্পূর্ণ দোপাট্টা দিয়ে আমার সামনে বসেছিল। অন্য ঘরে মা জি এবং রাধা দেবী কথা বলছিলেন। হিনায়া পড়াশোনায় ভালো ছিল। তার উপর বেশি পরিশ্রমের প্রয়োজন ছিল না। কয়েক দিনের মধ্যে সে বেশ স্বচ্ছন্দ হয়ে গেল। তার পরীক্ষার মাত্র ১ মাস বাকি ছিল। অজানা লেফাফা এবং একটার রহস্য। ১ মাস কেটে গেল। মা জি একদিন সকালে আমাকে বললেন, রাধা দেবীর সাথে দেখা করে যেও। তার হিনায়া সম্পর্কে কিছু কথা আছে। আমি ঠিক আছে কি বলে রইলাম। পরের দিন সকালে আমি হিনায়ার দরজায় কড়া নাড়ছিলাম। দরজা রাধা দেবী খুললেন। আমি বললাম, জি দেবী জি, খবর কি? আপনি ডেকেছিলেন? তখন তিনি আমার হাতে একটি লেফাফা দিলেন এবং বললেন, বস, এটাই দিতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, এতে কি আছে? তিনি বললেন, খুলে দেখে নিও। কিছু জিনিস আছে, ফেরার সময় দিয়ে যেও। কেউ আনতে আসবে না। আমি সেই লেফাফা পকেটে রেখে চলে গেলাম। এক জায়গায় দাঁড়িয়ে লেফাফা খুললাম, তখন আমার হাত কাঁপতে লাগল। এটা কি? এতে তো ৫,০০০ টাকা আছে। কিন্তু কি জিনিস আনতে হবে তা লেখা নেই। আমার কিছুটা অদ্ভুত লাগছিল। একদিকে রাধা দেবীর দৃষ্টি, আরেকদিকে এই ৫,০০০ টাকার লেফাফা। সে আমার কাছ থেকে কি চায়? লেফাফা আবার উল্টে দেখলাম, তাতে একটি ছোট কাগজ ছিল যাতে একটি মোবাইল নম্বর লেখা ছিল এবং একটি বার্তা লেখা ছিল। রাত ১-১টায়
বন্ধুরা, জীবন কখনো কখনো এমন খেলা খেলে যে মানুষ নিজেই বুঝতে পারে না সে কোন দিকে যাচ্ছে। এটি ছিল সেই রাত যখন গোপালের জীবন একটি নতুন মোড় নিতে চলেছিল। এমন একটি মোড় যা তার আবেগকে নতুন করে জাগিয়ে তুলতে চলেছিল। ৫,০০০ এবং রাত ১,১,০০টার ইশারা কি কোনো বড় রহস্যের দিকে ছিল? সেই রাতেই আমার সরাসরি রাধা দেবীর সাথে ফোনে কথা হল। কিছু আনুষ্ঠানিক কথা হল। আমি ৫,০০০ এর কথা জিজ্ঞাসা করতেই তিনি বললেন, রেখে দাও, তোমার কাজে লাগবে। আমি বললাম, তা তো আমি রেখে দিয়েছি, কিন্তু এটা নিয়ে আমি কি করব? তখন তিনি বললেন, তুমি তরুণ এবং সুন্দরও, রেখে দাও, গার্লফ্রেন্ডের জন্য কাজে লাগবে। আমি বললাম, কিন্তু আমার তো কেউ নেই। তিনি বললেন, তাহলে বানাও না। বানাচ্ছ না কেন? আমি চুপ হয়ে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, অন্য কোনো কথা শুধু এই জন্যই কল করেছিলেন? তিনি বললেন, কথা তো অনেক কিছু ছিল, কিন্তু হয়তো ভাগ্যে এমন কিছু লেখা নেই। যাই হোক, তুমি কি জানো? আমি কিছু ভেবেচিন্তে না করে বোকামিতে কল কেটে দিলাম। তারপর কোনো মেসেজ আসেনি, না কোন কল। এটি ছিল সেই প্রথম রাত যখন আমি এত অস্থির ছিলাম। বারবার পাশ ফিরতে থাকলাম। উঠে পানি খেয়ে ছাদের দিকে চলে গেলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি আকাশের দিকে তাকাতে থাকলাম। উপরে পৌঁছে আমি অনুভব করলাম যে পাশের ছাদ থেকে কেউ আমাকে দেখছে। কিন্তু কে? যাই হোক, আমি জানার চেষ্টাও করলাম না এবং কিছুক্ষণ পর নিচে নেমে এলাম। কিছু দিন এমনই কেটে গেল যাতে কিছু বিশেষ ঘটেনি। তারপর একদিন রবিবার আমি বাড়িতে ছিলাম যে রাধা দেবী দৌড়ে এলেন। এলাকায় কারও মৃত্যু হয়েছে। মা জিও সাথে সাথে তার সাথে চলে গেলেন এবং যেতে যেতে রাধা দেবী বললেন, গোপাল বাড়ির দিকে নজর রাখবে। হিমায়া একা আছে। আমি বললাম, ঠিক আছে। কিন্তু আমি বুঝতে পারছিলাম না কিভাবে নজর রাখব। আমার কিছু করার মতো না পেয়ে আমি উঠে ছাদে চলে গেলাম যাতে সেখান থেকে গলির দিকেও নজর রাখতে পারি। আমি চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নিচ্ছিলাম যে কিছু শব্দ শুনতে পেলাম। শব্দে বাইরে তাকালে কেউ দেখা গেল না। কিন্তু সাথে সাথে নজর হিনায়ার ছাদে গেল এবং দেখলাম সে আমাকে ইশারা করছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? এ কি হটকারিতা? সে ভয় পেয়ে গেল। বলল, সরি গোপাল ভাইজা। বোর হচ্ছিলাম তাই উপরে চলে এসেছিলাম। সরি। আমি নিচে যাচ্ছি। এ বলে আমার দিকে না তাকিয়ে সে সাথে সাথে নিচে চলে গেল। আমার আফসোস হল যে এভাবে ডাটা উচিত হয়নি। আমিও নিচে নেমে এলাম এবং এ ঘটনা এখানেই শেষ হল। পরের দিন হিনায়া এল এবং সাধারণের চেয়ে আলাদা হয়ে জবানের বদলে শুধু ইশারায় সালাম করে বসল। আমি তার দিকে তাকিয়ে হাসতে লাগলাম যাতে তার মুড ভালো হয়। আমি বললাম, হিনায়া, কি হয়েছিল কাল তোমার? সে ভয়ে বলল, ওহো, আমি তো সরি করে দিয়েছিলাম। আমি বললাম, ভালো, আমাকে এটা বলো যে তুমি আমাকে কি বলতে চেয়েছিলে? সে বলল, বলতে তো অনেক কিছু আছে। সময়ের সাথে সাথে সব বলে দেব। এখন তার সাথে কথা বলে আমার মজা লাগতে শুরু করল। আমি বললাম, সেই সময় কখন আসবে? সে বলল, এটা তো আমার ভাগ্যের উপর নির্ভর করে কখন খুলবে। আমি বললাম, ভাগ্য খুলতে তুমি কিছু করবে নাকি নিজে থেকে খোলার অপেক্ষায় থাকবে? সে বলল, আমি নিজে থেকে চেষ্টা করব, কিন্তু ভয় লাগে। আমি বললাম, কিসের? সে বলল, আপনাকে। এ বলে সে সাথে সাথে তার ব্যাগ নিয়ে চলে গেল। ভাগ্যের খেলা খুবই অদ্ভুত। কখনো এটি নিজেকে লুকিয়ে রাখে, কখনো কারো মনে হুলস্থুল বাঁধিয়ে দেয়া। হিনায়ের মনেও কিছু এমনই হচ্ছিল। কিন্তু কি গোপাল তার ইশারার গভীরতা বুঝতে পারবে? আর কি সে নিজেকে এই দলদলে নামতে থেকে রুখতে পারবে? স্মার্টফোনের ফরমাইশ এবং একটি নতুন মোড। হিনায়া তার মাকে বলল, গোপাল ভাইয়াকে জিজ্ঞাসা করুন মোবাইল ফোন এখন পড়াশোনার জন্য কতটা জরুরি হয়ে গেছে। রাধা দেবী বললেন, আমার কাছে তো আছে, তা দিয়েই কাজ চালাও। হিনায়া বলল, না মা জি, আমাকে স্মার্টফোনই চাই। রাধা দেবী বললেন, ভালো, আমি নিজে গোপালের সাথে কথা বলবো। তখন হিনায়া বলল, জি মা জি, ঠিক আছে। এই সব কথা বলতে বলতে হিনায়া আমাকে বলল, প্লিজ এখন মা জিকে আমার মোবাইল ফোনের সুপারিশ করে দেন। আমি বললাম, কিন্তু হিনায়া, আমি কেন বলবো? সে বলল, প্লিজ গোপাল ভাইজা, মা জি আপনার কথা মানবেন। আমি বললাম, ভালো, ঠিক আছে, আমি বলে দেব। এখন খুশি? সে বলল, জি, অনেক খুশি। হিনায়ার ছুটির সময় রাধা দেবীও চলে এলেন এবং বললেন, গোপাল এ মোবাইল ফোনের কথা বলছে, কি খুব জরুরি? আমি বললাম, জি দেবী জি, জরুরি তো বটেই, এখন অনেক কিছুর জন্য ইন্টারনেটের দরকার হয়। রাধা দেবী বললেন, ভালো, ঠিক আছে, আমি দিয়ে দেব।
4 দিন পর রাতে আমি ছাদে শুয়েছিলাম, আমার কানে কিছু শব্দ পৌঁছাল। বাইরে তাকাতেই দরজায় কেউ যেতে থাকল বলে মনে হল। ঠিক সেই মুহূর্তে রাধা দেবীর দরজা বন্ধ হওয়ার শব্দ এল। আমার কিছু অদ্ভুত লাগল। তারপর আমি ভাবতে লাগলাম, কে হতে পারে হিনার সাথে? ওহ, রাধা দেবীর সাথে। রাধা দেবীর আমার সাথে খোলামেলা কথা বলা। প্রায় হিনায়া চোখের কোণ থেকে আমাকে দেখত। আমি ভাবলাম, এখন আমাকে একটু খেয়াল রাখা উচিত যে, যদি সে আমার থেকে কিছু চায়, তাহলে শেষ পর্যন্ত কি চায়। এখন আমার অনুভূতিতে এই দুজনের জন্য কিছু পরিবর্তন আসতে শুরু করেছে। কিন্তু আমি ভেবে নিয়েছিলাম, এখন যখনই আমি এমন কিছু অনুভূত করব, আমি অবশ্যই তার সুযোগ নেব। স্বাভাবিকভাবেই কোনো বাইরের লোক যখন তাদের বাড়িতে এসে এমন কিছু করতে পারে, তাহলে আমি কেন পারব না? এটি সেই রাত ছিল যা আমার অনুভূতি, আমার চিন্তাভাবনা বদলে দিয়ে আমার ভেতরে এক উত্তেজনা তৈরি করে দিয়েছিল। শেষ পর্যন্ত কতদিন হিনায়া আমার কাছাকাছি বসে আমাকে উস্কে দেবে? কখনো হিনায়ার এত কাছাকাছি বসে তার শরীর দেখে, তার হাত ধরে আমার অনুভূতি হঠাৎ বদলে গিয়েছিল। এখন আমি কিছু চাইছিলাম। কিছু নতুন, কিছু ভালো, কিছু মজার, কিছু অনন্য। এইসব ভাবতে ভাবতে আবার দীর্ঘশ্বাস ফেলছিলাম, হঠাৎ আমার কানে একটি আওয়াজ এল। আমি হিনায়ার ছাদের দিকে তাকালাম, সেখানে রাধা দেবী ছিলেন, যিনি সম্ভবত কোনো বেড়াল তাড়াচ্ছিলেন। সম্ভবত আমাকে সম্বোধন করতে চাইছিলেন। আমি দ্রুত পিছনে ফিরে গেলাম এবং আর তাকালাম না। হিনায়ার 2টি পেপার বাকি ছিল। সে রাতে কিছুক্ষণের জন্য আমার বাড়িতে আসতে শুরু করত, যাতে যা কিছু বুঝতে না পারত, তা বুঝতে পারে। এক রাতে তার চলে যাওয়ার পর একটি অপরিচিত নম্বর থেকে মেসেজ এল। আপনি কেমন আছেন? আমি বললাম, আমি ঠিক আছি। এখন কে? তখন সে বলল, শুধু আপনার খোঁজ নিতে চেয়েছিলাম। আপনি কি করছেন? আমি বললাম, আমি যাই করি ভাই, আপনার সাথে কি সম্পর্ক? তখন সে বলল, ভাই বলবেন না, আমি কারো বোন নই। আমি বললাম, ভালো, তাহলে বলুন বোন, আমি আপনার কি সাহায্য করতে পারি? তখন সে বলল, এখনই বোন বলবেন না। বাকি যা মনে আসে বলুন। আমি কল করলাম, সে সঙ্গে সঙ্গে লাইন কেটে দিল। আমি জিজ্ঞাসা করলাম, কি সমস্যা? তখন সে বলল, সমস্যা তো বিরক্ত করে। আর আমি তো আপনাকে চাই। এ কথা বলে সে বলল, আমি একটি স্টোরি পাঠাচ্ছি। ছাদে ভুলে যাবেন না, পরে নেবেন। ছাদের নাম শুনে আমার মনে হিনায়ার কথা এল। মুহূর্তে দ্বিতীয় প্রশ্ন এল, রাধা দেবীও তো হতে পারেন। কিন্তু এ দুজনের যে কেউ হোক, এত ঘুরপাক খাচ্ছে কেন? আমি তখনই ছাদে চলে গেলাম। ছাদে একটি রহস্যময় ভিডিও এবং হিনায়ার রহস্য। কিছুক্ষণ পর আমার ফোনে একটি মেয়ের ভিডিও এল, যা সম্ভবত সে পুরোপুরি প্রস্তুত হয়ে বানিয়েছিল, যাতে সে খুব সুন্দর দেখাচ্ছিল। আমি এই ভিডিও দেখতে মগ্ন ছিলাম, যা মাত্র 5 মিনিটের ছিল। কিন্তু আমি এখন তৃতীয়বার প্লে করছিলাম। আমি জীবনে কখনো কোনো গার্লফ্রেন্ড বানাইনি। কিন্তু এই সুন্দরী মেয়েটিকে দেখে আমার ভেতরে এক ধরনের অস্থিরতা ভরে গেল। আমি অনুভব করলাম, হিনায়ার ছাদে কেউ আছে, যে মাথায় তোয়ালে জড়িয়ে চুল শুকাচ্ছিল। কিন্তু তার পিঠ আমার দিকে ছিল এবং সম্ভবত ইচ্ছাকৃতভাবেই সে এমন করেছিল। আমি তাকে চুল শুকাতে দেখে চমকে গেলাম। মানে হিনায়াকে আমি খুব গভীরভাবে দেখছিলাম। যদিও তার পুরো মনোযোগ বইয়ের উপর ছিল। সে বইয়ের উপর ঝুঁকে পেন্সিলের ডগা মুখে দিয়ে অজানা কোনো ভাবনা ছিল। তার ঠোঁট ছিল অসাধারণ। যেন কোনো গোলাপ ফুলের ঠোঁট, যা ছুঁতে ইচ্ছে করে। এখন আমার অনুভূতির উপর নিয়ন্ত্রণ শেষ হয়ে যাচ্ছিল। আমি অনুভব করছিলাম, হঠাৎ আমি হিনায়াকে বললাম, হিনায়া, মোবাইল নিলাম, তুমি আমাকে তোমার নম্বর দাওনি। তখন হিনায়া বলল, স্যার, আপনি তো জানেনই। আমি বললাম, তুমি আমাকে স্যার বলছ? তখন সে বলল, জি স্যার, আপনি আমার টিচার, তাই স্যার বলব না? তখন আমি বললাম, ভালো, ঠিক আছে। তারপর সে নম্বর দিল, কিন্তু এটি সেই নম্বর ছিল না, যেখান থেকে গতকাল মেসেজ এসেছিল। এখন আমার মাথায় অদ্ভুত একটা হুলস্থুল শুরু হয়েছিল। বুঝতে পারছিলাম না হিনায়ার উপর হাত রাখব না রাধা দেবীর উপর। সে কম হাসিন নয়। তার শরীরকে হত্যার দৃষ্টি বইয়ের দিকে ছিল, কিন্তু মনে হয় তার মন কোথায় ছিল। আমার প্রশ্নের উত্তরে সে হঠাৎ বই বন্ধ করে বলল, জি স্যার, আমি বলেছি আমি বললাম, তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি কি? সে বলল, আমি বুঝিনি স্যার। আমি বললাম, তোমার এখনও সময় লাগবে বুঝতে। সে বলল, যদি বুঝানোর ব্যক্তি ভালো হয়, তাহলে দ্রুত বুঝে আসে। আমি বললাম, কিন্তু হিনায়া, যদি বুঝানোর ব্যক্তি চাই না যে তুমি বুঝো? সে তত্ত্ব তুলে ধরে বলল, যদি মানুষের মধ্যে সাহসী না থাকে, তাহলে সে অন্যকে কি শেখাবে? এবং এ কথা বলে সে আমার দিকে তাকানো ছাড়াই উঠে চলে গেল।
আর আমি আফসোস করে হাত কচলাতে থাকলাম। ছাদে রাতের অবস্থান এবং একটি নতুন উদ্ঘাটন। আজ থেকে আমি পরিকল্পনা করেছি যে আমি রাতে ছাদেই ঘুমাব, এবং সম্ভবত আমার এই সিদ্ধান্ত ভাল ছিল। আমি সেই গল্পটি পড়তে চেয়েছিলাম যা গতকাল ভিডিওর পরে এসেছিল। যখন আমি গল্প শুরু করলাম, ঠিক তখনই আমার মোবাইলে গতকালের নম্বর থেকে মেসেজ এল। হাই আমার প্রিয়, কি করছো? আমি বললাম, আমি যাই করছি, তোমার এতে কি? সে বলল, হতে পারে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি বললাম, আর যদি না পারো? সে বলল, নাম বদলে দাও। আমি বললাম, কিন্তু নাম তো আমি জানি না। সে বলল, যদি নাম জানতে পারো, তাহলে কি করবে? কোনো দিন হঠাৎ সামনে চলে এলে হুঁশ হারিয়ে ফেলবে। আমি বললাম, তাহলে এসো। সে বলল, এখন না, ধৈর্য ধরো। হিনায়ের ছাদে কিছু নড়াচড়া অনুভব করলাম। আমি উঠে একদম দাঁড়িয়ে গেলাম। দেখলাম রাধা দেবী। আমি বললাম, দেবীজি, আপনি ছাদে কি করছেন? সে বলল, কেন, তুমি ভয় পেয়ে গেলে? তুমি কোনো কাজে ব্যস্ত ছিলে? আমি বললাম, না, আমি তো এমনি এসেছিলাম। সে বলল, ঠিক আছে, তুমি এদিকে এসো। আমাদের ছাদে ওয়াশরুমের শাওয়ার ঠিকঠাক কাজ করছে না। আমি ছাদ থেকে 3 ফুটের বাউন্ডারি পার হয়ে রাধা দেবীর কাছে পৌঁছলাম। তার পিছনে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। সিঁড়ির পাশেই ওয়াশরুম ছিল। আমি শাওয়ার খুলে দেখলাম মাটির কারণে ঠিকঠাক কাজ করছে না। আমি স্টুলে দাঁড়িয়েছিলাম। যখন আমি শাওয়ার ঠিক করে স্টুল থেকে নামতে লাগলাম, আর রাধা দেবী শাওয়ার খুলে দিলেন। আমরা দুজনেই ভিজে গেলাম। রাধা দেবী বললেন, সরি গোপাল, আমি তো শাওয়ার চেক করছিলাম। আমি বললাম, কোনো সমস্যা নেই। এখন সবকিছু আমার কাছে অদ্ভুত লাগছিল। আমি ছাদের দিকে দৌড়ে গেলাম। আমার মোবাইল নিয়ে বাড়ি ফিরে এলাম। নিচে আসার পর প্রথমেই আমি তাজা হতে চলে গেলাম। পরের দিন আমি হিনায়াকে পড়াচ্ছিলাম। হিনায়া বলল, স্যার, আমার পাশের বাড়িতে আমার একটি বন্ধু আছে, এবং সে চায় যে পরীক্ষা পর্যন্ত আপনি তাকে পড়াবেন। ফিসের কোনো সমস্যা নেই, কিন্তু সে চায় যে আপনিই তাকে পড়াবেন। আমি বললাম, ঠিক আছে, তাকে বলে দাও। 2000 নেব এবং পুরো চেষ্টা করব। বাকি পরিশ্রম তাকেই করতে হবে। হিনায়া বলল, ঠিক আছে স্যার, কিন্তু পরিশ্রম তো আমিও অনেক করি। কিন্তু কিছু অর্জন হয়নি। এখন সে আমার থেকে কিছুটা দূরে বসে গেল। আমি কারণ জিজ্ঞাসা করলে সে বলতে লাগল, সব বুঝে যাবে। একটু ধৈর্য ধরো। আমি তার এই চালাকিতে অবাক হয়ে গেলাম, কারণ মা হঠাৎ এখনই এসে গেলেন, আর হিনায়া আমার থেকে দূরে বসেছিল। আমি বললাম, সুন্দর হওয়ার পাশাপাশি এত চালাকও? সে বলল, চালাকি তো আমি জানি। আমার সৌন্দর্য তুমি আমাকে বলবে? এতক্ষণে মা ঘরে ঢুকলেন, এবং নড়াচড়া না করে হিনায়া বইয়ের দিকেই মন দিল। মা বললেন, বেটা, কিছু চাই কি না? আমি রাধা দেবীর সাথে বাজারে যাচ্ছি সবজি নিতে। আমি বললাম, না মা, আপনি যান। আমি হিনায়াকে ছুটি দিয়ে দিচ্ছি। আমিও যেতে হবে। মা বললেন, কোনো সমস্যা নেই, যতক্ষণ আমি না আসি তাকে এখানেই রাখো। এর মাও তালা লাগিয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে মা, আপনি যান, কিন্তু দ্রুত ফিরে আসুন। সে বলল, ঠিক আছে, এবং চলে গেলেন। অল্প সময় পরেই আবার দরজা বাজতে লাগল। দরজা বাজছিল। আমার রক্ত গরম হয়ে উঠল। আমি দরজা খুললাম। একজন মহিলা ছিলেন। তিনি বললেন, বেটা, মা বাড়িতে আছেন? আমি বললাম, না, আসছেন। বাজারে গেছেন। কিছুক্ষণ পর আসবেন। তিনি বললেন, ঠিক আছে, আমি পরে আসব। কিরণের প্রবেশ এবং ক্রিকেট পিচের রহস্য। পরের দিন হিনায়ার বন্ধু হিনায়ার সাথে এল। সে ছিল অত্যন্ত সুন্দরী একটি মেয়ে। তার সৌন্দর্য এবং যৌবন ছিল অসাধারণ। আমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সে বলল, স্যার, আপনি কি কখনো কোনো মেয়েকে দেখেননি, নাকি আমার মধ্যে এমন কিছু আছে যা সম্ভবত অন্য কারণেই? আমি তার কথা উপেক্ষা করে বললাম, তোমার নাম কি? সে বলল, কিরণ। বয়স 2 বছর। 2 বছর ধরে ম্যাট্রিকে ফেল করছি। এখন আপনার পরীক্ষা যে আপনি আমাকে পাস করাবেন কি না? আমি তার স্পষ্টবাদিতায় অবাক হয়েছিলাম, কারণ তার ভাষা, তার শরীর, তার স্পষ্টতা এটা প্রকাশ করছিল যে সে একজন দক্ষ খেলোয়াড়। এত কথা বলার সময় হিনায়া একটি শব্দ বলেনি। জানি না সে নীরব থেকে কিরণকে কি প্রমাণ করতে চাইছিল। আমি বললাম, দেখো কিরণ, আমার কাজ হলো তোমাকে পড়ানো, বোঝানো এবং পরীক্ষার জন্য গাইড করা। এখন এটা প্রযোগ করা, বোঝা, পড়া, এগুলো তোমার কাজ। সে বলল, হ্যাঁ ঠিক আছে গোপাল। হিনায়া তার নীরবতা ভেঙে বলল। আমি বললাম, হ্যাঁ বলো। সে বলল, ক্রিকেটের উপর প্রবন্ধে কি লিখব? আমার তো ক্রিকেট সম্পর্কে কিছুই জানা নেই। আমি বললাম, ঠিক আছে, আমি বিষয়টা তৈরি করে দেব, তুমি তা মুখস্থ করে নিও। তখন সে বলল, ঠিক আছে।
তারপর কিরণ বলল, আরে বাউরি, আমি তো ক্রিকেট অনেক দেখেছি। শোনো, স্টেডিয়ামে 4টি পিচ থাকে। তখন হিনায়া বলল, 4-5টি কেন, যখন খেলা একবারই হয়। তখন কিরণ বলল, আরে ভাই, প্র্যাকটিসের জন্য থাকে। কিন্তু আসল ম্যাচের পিচে প্র্যাকটিস হয় না। তাকে তো ম্যাচের আগে অনেক সেট করা হয় যাতে খেলোয়াড়রা ভালোভাবে খেলতে পারে। আমি কিরণের কথার গভীরে পৌঁছে গেলাম। কিন্তু হিনায়ার বেখেয়ালি প্রশ্নে মনে হল না কি এটা এদের দুজনের চাল। কিন্তু কেন? হিনায়া কেন কারো সাথে তার রাজ্য শেয়ার করবে? আমার সন্দেহ তখনও সন্দেহই ছিল। তারপর কিরণ বলল, এখন যদি তোমার কাছে 2-3টি পিচ থাকে তাহলে তুমি তার মধ্যে 2টিতে প্রতিদিন প্র্যাকটিস করবে, কিন্তু যেটিতে ম্যাচ খেলতে হবে তাকে সবসময় সংরক্ষণ করে ব্যবহার করবে। কেন গোপাল স্যার, আমি কি ভুল বলেছি? এখন তার কথার উত্তর দেওয়া জরুরি হয়ে গিয়েছিল। আমি বললাম, যখন একটি পিচে প্রত্যেক খেলোয়াড় তার নিজের স্টাইলে ব্যাটিং করে তখন পিচের সর্বনাশ হয়ে যায়। পিচ যদি প্র্যাকটিসেরও হয়, তাতে যদি একজন খেলোয়াড় প্র্যাকটিস করে তাহলে পিচ ভালো থাকে। কেন কিরণ, আমি কি ভুল বলেছি? তারপর আমি তাদের দুজনকে ম্যাচ বোঝাতে লাগলাম। ছাদে যাওয়া এখন আমার দৈনন্দিন রুটিন হয়ে গিয়েছিল। কিন্তু রাধা দেবীর দেখা পাইনি এবং সেই ভুল নম্বর থেকে প্রতিদিন রাতে কেউ ভিডিও স্টোরি হিসেবে পাঠাত। আমি রিপ্লাই করতাম, তুমি কে? কিন্তু সে তার পরিচয় সবসময় গোপন রাখত। আমি তার পাঠানো ভিডিও দেখছিলাম যে রাধা দেবী তার ছাদের বাউন্ডারি পর্যন্ত এসে ধীরে ধীরে ডাক দিলেন, কেমন আছো গোপাল? আমি বললাম, ভালো দেবীজি। তারপর 2-4 কথা বলে রাধা দেবী চলে গেলেন। আমি আমার মোবাইল তুলে নিলাম, তখন সেই নম্বর থেকে মেসেজ এসেছিল। আমি শুধু একটি উত্তর দিলাম, যদি আমার থেকে কিছু চাও তাহলে তোমার পরিচয় দাও। এভাবে অজানা হয়ে মেসেজ করো না। তারপর তার উত্তর আসেনি। সম্ভবত সে ঘুমিয়ে পড়েছে। আমিও তখন সুন্দর স্বপ্নে হারিয়ে গেলাম। সকালে মা বললেন, রাধা দেবী তোমার পড়ানোতে খুব খুশি। ফিসের টাকা দিচ্ছিলেন। আমি বললাম, তুমি তাকে দিয়ে দিও। আমি বললাম, ঠিক আছে। মা বললেন, সে বলে গিয়েছে গোপালকে বলো আমার সাথে দেখা করে যাবে। আমি বললাম, ঠিক আছে এবং তারপর বাইরে গিয়ে তাদের দরজায় টোকা দিলাম। তখন রাধা দেবী দরজা খুলে বললেন, আসো, তোমার সাথে কি পর্দা? আমি চোখ তুলে বললাম, মা বলেছিলেন তোমার সাথে দেখা করে যেতে। তারপর কিছু দিতে গিয়ে বললেন, গোপাল, আসলে এগুলোর কোনো মূল্য নেই, কিন্তু আমার তরফ থেকে কিছু নিয়ে নাও। এবং হ্যাঁ, এতে হিনায়ার ফিসও আছে। 1000 এবং তারপর দরজা বন্ধ করে দিলেন। আমি টাকা গুনে না দেখেই পকেটে রেখে চলে এলাম। এবার 6000 ছিল। 1000 হিনায়ার ফিস এবং 000 এর নোট ছিল। কিরণের স্পষ্টবাদিতা এবং লুকানো ইশারা। পরের দিন হিনায়া কোথাও বাইরে গিয়েছিল। টিউশনও দেরিতে আসার কথা বলে গিয়েছিল। আমি বাড়িতে একা ছিলাম। ছাদে গিয়েও কি করব? মা বাজারে যাচ্ছিলেন। যখন তিনি চলে গেলেন তখন আমি টিভি দেখতে রুমে চলে গেলাম। আমি টিভি দেখছিলাম যে আমার মনে হলো কেউ এসেছে। কিন্তু কে? দ্রুত রুম থেকে বের হয়ে দেখি কিরণ পিছিয়ে যাচ্ছে। আমি তাকে বললাম, এ কি পদ্ধতি? সে বলল, সরি গোপাল স্যার, আসলে প্রতিদিনই এভাবে আসি। আন্টিকে সালাম দিয়ে আসি। আজ তিনি দেখা দেননি তাই সরাসরি ভিতরে চলে এসেছি। কিন্তু আজ সম্ভবত আপনি ব্যস্ত। আমি চলি। তখন আমি বললাম, না থাকো। এখন এসেছ তাহলে বসো। কাল তোমার পেপার আছে। আমি ভেবেছিলাম তুমি হিনায়ের সাথে আসবে। তখন সে বলল, আসলে আমার উপর আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না। আমি বললাম, কি মানে? তখন সে বলল, আমার মানে স্যার, এবার পরীক্ষায় সফল হতে হবে। আমি নিজেই পুরো মন দিয়ে পড়ছি। কিছু প্রশ্ন বুঝে নেব। তখন বলল, স্যার আপনি আগে রিল্যাক্স হন। আমরা পরে পড়ে নেব। আসলে আপনার মা আমাকে আসতে দেখে ফেলেছিলেন তাই দরজা লক করেননি এবং এটা আমার জন্য ভালোই হয়েছে। শেষের 2টি শব্দ আমার জন্য অনেক কিছু ছিল। আমি বললাম, কিরণ তুমি কি চাও? হয়তো খুলে সামনে এসো এবং কথা ঘুরিজো না। কিরণের আশা, তার স্পষ্টবাদিতা এবং তার কথা গোপালের মনে নতুন প্রশ্ন তৈরি করছিল। সে কি একা ছিল নাকি অন্য কারো অংশ? এই গল্পে এখনও অনেক রহস্য লুকিয়ে আছে যা ধীরে ধীরে খুলবে। গোপালের জীবনে এগুলো কি নতুন মোড় নিয়ে আসবে এবং সে কি এই রহস্যগুলো থেকে পর্দা তুলতে পারবে? সঙ্গীত।